নিজস্ব কাঁচামালে ভরপুর থাকার পরও রফতানি বাজারে ধরাশায়ী দেশের চামড়া শিল্প বাংলাদেশ থেকে কিনে প্রক্রিয়াজাত শেষে 4 গুণ বেশি দামে বিক্রি করে চীন, ভিয়েতনাম। আসছে বছর গ্যাস পাচ্ছেন রংপুর নীলফামারী উদ্যোক্তারা। সঞ্চালন লাইনের কাজের অগ্রগতি 60% হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব বলছেন ব্যবসায়ীরা। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি, ফাঁক ফোকরগুলো চলছে ভবনের মিশ্র ব্যবহার। কাঁচ বা এসি নিয়েও নেই কোনো নীতিমালা, সংশোধনীতে লাগাম টানার আশ্বাস। এবং হঠাৎ বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ডের। কয়েক হাজার গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। বন্দরনগরী চট্টগ্রামে রাতের পর থেকে যে চামড়া দাম ফেলে দেওয়া হয়েছে তার রেশ পড়েছে চামড়ার বাজারে। এখন আমরা দেখতে পাচ্ছি নগরের মুরাদপুর, আতুরা ডিপো এলাকার বিভিন্ন অংশের মধ্যে এরকম শত শত পিস চামড়া পড়ে আছে অবিকৃত অবস্থায়, যেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এখানে যিনি চামড়া বিক্রেতা ছিলেন, এই পয়েন্টে চামড়া ছিল তার অন্তত 450 পিস চামড়া। এর মাঝে তিনি 50টা মোটামুটি তার একটা ট্রাকে করে তুলে নিয়ে গেছেন, আর বাকি 400 পিস চামড়া এভাবে পড়ে আছে অবিকৃত অবস্থায়, যেগুলি এখন নষ্ট হয়ে গেছে। তিনি বলেছেন, যিনি চামড়া বিক্রেতা তিনি আমাদেরকে জানিয়েছেন রাতের পরে যখন চামড়ার দাম ফেলে দেওয়া হয়েছে তারা চামড়া বিক্রি করতে পারছেন না, তাই এইভাবে ফেলে রেখে চলে গেছেন। এইভাবে শুধু এই পয়েন্টে না, আমরা বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু এই ধরনের চামড়া পড়ে থাকতে দেখেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ তাদেরকে 10 মিনিট সময় দিয়েছে, যার যার চামড়া এইভাবে পড়ে আছে তারা যেন চামড়াগুলো তারা তাদের গোডাউনে ঢুকিয়ে রাখে, না হয় তারা ময়লা হিসাবে নিয়ে যাবে। এখন এই যে চামড়াগুলো এগুলো অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যিনি চামড়ার যে মূল বিক্রেতা তিনি চলে গেছেন চামড়া ফেলে। এখন ইতিমধ্যে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বলেছে এগুলো আবর্জনা হিসেবেই তুলে নেওয়ার জন্য। এরকম অন্তত 3 থেকে 4টি পয়েন্টে এরকম শত শত পিস চামড়া আমরা পড়ে থাকতে দেখছি, যেগুলো রাতের পর আর বিক্রি হয়নি। এক্ষেত্রে চট্টগ্রামের যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা দিন পর্যন্ত চামড়া কিনেছেন প্রতি পিস 400, 500, 700 টাকা পর্যন্ত, কিন্তু রাতের পর তারা চামড়ার দাম কমিয়ে দিচ্ছেন। তারা রাতের পর চামড়া কিনছেন মাত্র 300 টাকা ধরে। যারা 300 টাকা ধরে বিক্রি করতে পেরেছে তাদের সেগুলো চামড়া তারা নিয়েছে, আর যারা বিক্রি করতে পারেনি বা যারা আর একটু বেশি দামের আশায় চামড়া নিয়ে অপেক্ষা করছিল তাদের সে চামড়া বিক্রি হয়নি। এই ধরনের আমরা তো কয়েক হাজার পিস আমরা চামড়া দেখেছি যেগুলো অবিকৃত অবস্থায় নষ্ট হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ পর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এসে সেগুলো তুলে নেবে, কারণ বলে দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই রাস্তার দুপাশে যেসব চামড়া বা ময়লা আবর্জনা রয়েছে তা 10 মিনিটের মধ্যে সরিয়ে নিতে হবে। যদি 10 মিনিটের মধ্যে সরিয়ে নেওয়া না হয় তাহলে সে চামড়া তারা ময়লা হিসাবে তুলে নেবে। তো চট্টগ্রামে কিন্তু আজকে এবার প্রায় 4 লাখ পিস চামড়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল চামড়া ব্যবসায়ীরা। এর মাঝে সর্বশেষ তথ্য অনুযায়ী চামড়া আড়তদার সমিতির কাছে রয়েছে আপনার 1.5 লাখ পিস চামড়া, এবং স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটির হাতে রয়েছে 1 লাখ পিস, সর্বোচ্চ 2.5 লাখ, এবং আর সব মিলে আর 30,000 50,000 মতো চামড়া রয়েছে। প্রায় 3 লাখ চামড়া তারা সংরক্ষণ করছেন, আর বাকি চামড়াগুলো এভাবে নষ্ট হচ্ছে রাস্তার পাশে পড়ে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের যে শত শত পিস চামড়া নষ্ট হয়ে যাচ্ছে রাতের পর দাম ফেলে দেওয়ার কারণে, তার সর্বশেষ আমরা একটু চলে যাবো এখন নাটোরের চামড়ার বাজার খবর জানার জন্য সহকর্মী আল মামুনের কাছে। আজকে ঈদের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে কিন্তু নাটোরের চামড়া সংরক্ষণ চলছে। একটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে রাতের যে চামড়া কিনছেন এখানে 1.5 শতাধিক আড়ত, সেই চামড়া কিন্তু এখনও সংরক্ষণের প্রচেষ্টা চলছে। বিশেষ করে গরুর চামড়া দীর্ঘক্ষণ রাখা সম্ভব হওয়ার কারণে কিন্তু এই চামড়াগুলো সংরক্ষণ করছেন বিভিন্ন আড়তগুলোতে। এখনও একটি বিষয় যেটি আমি এখানকার আহ্বায়ক কমিটির সদস্য রয়েছেন চামড়া ব্যবসায়ী গ্রুপের, তিনি যে বলছেন যে প্রায় 50,000 পিস গরুর চামড়া গত রাতে এসেছে এবং ছাগলের চামড়া পেয়েছেন তারা প্রায় 30,000 পিস। এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ। আগামী বছর গ্যাস সংযোগ পেতে যাচ্ছেন রংপুর ও নীলফামারীর উদ্যোক্তারা। গ্যাস সঞ্চালন লাইনের কাজ শেষ 40%। এখন ডিস্ট্রিক্ট রেগুলেটরিং স্টেশন ও সরবরাহ পাইপলাইনের কাজ বেশ জোরে সোরে করছে পিজিসিএল। ব্যবসায়ী নেতারা বলছেন গ্যাস সরবরাহ শুরু হলে রংপুর অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে, হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
8, 12 ও 16 ইঞ্চি ব্যাসের 100 কিলোমিটার হাই প্রেশার ডিস্ট্রিবিউশন পাইপলাইন কাজের এখন চলছে ওয়েল্ডিং, র্যাপিং ও লেইং এর কাজ। এই পাইপলাইন দিয়ে 140 PSIG প্রেসারে গ্যাস প্রবাহ হবে। ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের মাধ্যমে বিভিন্ন শিল্প কলকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বেশ জোরেশোরেই কাজ করছে PGCL। প্রাথমিক অবস্থায় ইপিজেড, ভারী শিল্প কলকারখানা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও এই সংযোগের আওতায় আসবেন। তবে আপাতত সিএনজি স্টেশন ও আবাসিকে কোনো সংযোগ দেওয়া হবে না। 25 সালের পরে যখন আমাদের ডিআরএস কমপ্লিট হয়ে যাবে, দেন এরপর আমাদের গ্রাহক সংযোগগুলো দেওয়ার জন্য আমাদের হবে, সার্কুলার হবে, সার্কুলার পরে সংযোগ দেওয়া হবে। উত্তর এপিজেড চিনিকলক কিছু চালকল ছাড়া রংপুর অঞ্চলে তেমন কোনো ভারী শিল্প নেই বললেই চলে, যার অন্যতম কারণ গ্যাস সরবরাহ না থাকা। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সরবরাহ শুরু হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, একই সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের বড় হাব হবে রংপুর অঞ্চল। সারা বাংলাদেশে কিন্তু অনেক বিনিয়োগকারী রয়েছেন, বহির্বিশ্ব থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে সস্তা শ্রম আছে। 2023 সালের 14 নভেম্বর বগুড়া রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রংপুরের পীরগঞ্জ টিবিএস স্টেশনে শিক্ষা প্রজ্বলন পাইপে আগুন দেওয়ার মধ্য দিয়ে রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জ্বালানি গ্যাসের স্বপ্ন বাস্তবায়িত হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালায় নানা অসঙ্গতি। বছরের পর বছর দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা মিশ্র ব্যবহার হওয়া ভবনের ব্যাপারে নিষ্ক্রিয় সংস্থাটি। রাজধানী জুড়ে মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহার চোখে পড়লেও এ বিষয়ে নেই নিয়মের বেড়াজাল। তবে চলতি বছর বিধিমালা সংশোধন করে অনিয়মে লাগাম টানার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই ভবনে ক্লিনিক, বিপণী বিতান, আবার রেস্তোরাঁও। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালার ফাঁকফোকরের সুযোগ নিয়ে রাজধানী জুড়ে দেদারসে দাঁড়িয়ে আছে এমন অসংখ্য ভবন। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা 2023-এ ভবনের ব্যবহার ভিত্তিক শ্রেণীবিন্যাস করা হলেও নেই মিশ্র ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা। বাণিজ্যিক ও বিপজ্জনক ব্যবহারের ভবনকে পৃথক করা হলেও এতে হোটেল ও রেস্তোরাঁর কথা উল্লেখ নেই। বছরের পর বছর এভাবে চললেও মাথা ঘামায়নি সরকারি সংস্থাটি, যার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ঘটছে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের মতো বেদনাতুর ট্র্যাজেডি। রেস্টুরেন্টটা কিভাবে চলবে বা পরিচালনা হবে, এটার একটা প্রপার নীতিমালা দরকার। রাজুক অবশ্যই চেষ্টা করলে পারবে, পারবে না যে না কোনো শব্দ নাই, রাজুক পারবে, কিন্তু দেখা যাচ্ছে রাজুকের উপরে দেওয়া অনেকে খবরদারি করে। মিশ্র ব্যবহারের পাশাপাশি মানহীন কাচের ভবন ও অপরিকল্পিত এসির ব্যবহারেও কোনো নির্দেশনা নেই বর্তমান বিধিমালায়। তবে চলতি বছরে তা সংশোধনের কথা জানিয়েছে রাজুক। স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামো নকশা এবং ফায়ার সেফটির যে নকশা, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে। যে ভবনগুলি ইতিমধ্যে নির্মিত হয়েছে অথচ কোনো কর্তৃপক্ষ নেই সেই ভবনসমূহ সরজমিনে তদারকি করে কোনো ক্ষেত্রে ভিজুয়াল ইন্সপেকশন করা হবে। ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন পত্রের পাশাপাশি প্রতি 5 বছর পর পর ব্যবহার সনদপত্র নবায়নের প্রতি জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবায়নের ঘাটতি রয়েছে রাজুকের, কারণ বর্তমান বিধিমালায় এর উল্লেখ থাকলেও নেই বাস্তবায়নের নীতিমালা। রাজুক যতই নতুন নিয়ম করুক কিছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট রাজুক প্রপারলি হ্যান্ডেল করবে। বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আবার চেক করতে হবে প্রত্যেক তালায় তালায় যে কাঠামোগত নকশা, ফায়ারের যে সমস্ত প্ল্যান ঠিক থাকার কথা এবং ইলেকট্রিক্যাল, এগুলো সবগুলো চেক করে সেটা যা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং যা ডিজাইনে ছিল এক আছে কিনা রিপোর্টগুলো দেখে কিন্তু রাজুক ফাইনাল অকুপেন্সি সার্টিফিকেট। কিন্তু রাজুক কিন্তু এটা একেবারেই ব্যর্থ। ব্যবহার সনদপত্র ত্বরান্বিত করতে তৃতীয় পক্ষ নিয়োগের কথা জানিয়েছে রাজুক। রাজধানীর 20 লক্ষাধিক নির্মিত ভবন পরীক্ষায় দরকার প্রকৌশলীর তত্ত্বাবধান। তাতে ঠিক কত বছর সময় লাগবে রয়ে যায় প্রশ্নটা। তার আগেই হয়তো অনিয়মের দৌরাত্মে মাথা উঁচু করে দাঁড়াবে আরও অসংখ্য ভবন। তবে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মন্তব্য, স্বার্থান্বেষী মহল জিয়ে রাখবে মর্জি মাফিক ভবন নির্মাণের ধারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢলে ভাসছে সিলেট অঞ্চল। টানা বৃষ্টিতে সুনামগঞ্জে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক তলিয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটের সোভানীঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট অঞ্চলের সবচাইতে অভিজাত এলাকা, যেটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের, সেই অভিজাত এলাকার শাহজালাল উপশহরে। এই শাহজালাল উপশহরের প্রত্যেকটি ব্লক, অর্থাৎ 8টি ব্লক রয়েছে। এই প্রত্যেকটি ব্লকেরই এই করুণ দশা। কারণ হচ্ছে কি, এই যে পানি দেখা যাচ্ছে, এই পানির যে লেভেল, এই লেভেলে সুরমা নদীর পানি এই মুহূর্তে অতিবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কানাইঘাটে 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোটামুটি বলা যায় গতকালকে থেকে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত পানি অনেক বেড়ে গেছে। সুরমা, কুশিয়ারা, সারিগাং, লোবা কিংবা ডাউকি, প্রত্যেকটা নদীর পানি বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে সিলেটের উজানে ভারতের যে চেরাপুঞ্জি সহ অন্যান্য এলাকা যেগুলো আছে, সেই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। সিলেটে বৃষ্টি হচ্ছে। সিলেটে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই সকাল 9টা পর্যন্ত, বিগত 27 ঘন্টা। সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি যাচ্ছে, সেই পরিস্থিতি 2022 সালে যে ভয়াবহ বন্যা সিলেটে হয়েছিল, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জের নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সুরমা সহ সুনামগঞ্জের যেই কয়টি নদী রয়েছে, প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসাম এবং মেঘালয়ের পাদদেশে সিলেট, এবং এই কারণেই আসাম এবং মেঘালয়ের যে তীব্র বৃষ্টি এবং তীব্র স্রোত নদ নদীগুলো, সেই নদ নদীর পানি এসে সিলেট দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে সিলেটে প্রবেশ করছে। এই কারণে সিলেটের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। মোটামুটি এই ছিল সুরমা, কুশিয়ারা সিলেট অঞ্চলে নদ নদীর পানি বেড়ে যাওয়ার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। হোগলাপাতা দিয়ে নানা পণ্য বানিয়ে স্বাবলম্বী নীলফামারীর কয়েক হাজার প্রান্তিক নারী। তাদের তৈরি হস্তশিল্প রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ অন্তত 45টি দেশে। বর্তমানে এই শিল্পের বাণিজ্য ছাড়িয়েছে 150 কোটি টাকা। ভালো আয় হওয়ায় সদর উপজেলার খোকসাবাড়ি, গৌরগ্রাম ও লক্ষ্মীচাপ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের নারীদের জীবিকার প্রধান উৎস হোগলাপাতার পণ্য। তৈরি হচ্ছে 230 ধরনের পণ্য। পরিবারের কাজের পাশাপাশি এসব পণ্য তৈরি করে এখন স্বাবলম্বী নারীরা। অনেক শিক্ষার্থীও পড়াশোনার পাশাপাশি যুক্ত হয়েছেন এই শিল্পে। হঠাৎ করে এই কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক রেমিটেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড। এতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গ্রাহকদের মধ্যে বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্য সহ বিশ্বের 19টি দেশে গত 13 বছর ধরে রেমিটেন্স পাঠানোর সেবা দিয়ে আসছিল স্মল ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠান। লন্ডনে তাদের সদর দপ্তর। এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় প্রতিষ্ঠানটির মাধ্যমে। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি 11 জুন হঠাৎ করে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এমন ঘটনায় হতবাক পুরো কমিউনিটি। মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে, তারা বড় অঙ্কের টাকা পাঠায় কোরবানি ঈদে। স্মল ওয়ার্ল্ড এটা জানে। এটা জানার ফলে এই সুযোগ, এই অপরচুনিটিটা জন্য তারা ওয়েট করতেছিল। অনলাইন মোবাইল অ্যাপস, নিজস্ব শাখা ও এজেন্টদের মাধ্যমে প্রতিষ্ঠানটির মাধ্যমে গ্রাহকরা তাদের অর্থ দেশে পাঠাতে পারতেন। কোরবানি ঈদের ঠিক আগ মুহূর্তে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান স্মল ওয়ার্ল্ড তাদের সেবা বন্ধ করে দেওয়ায় বিবেকে পড়েছে প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার গ্রাহক। প্রশ্ন এখন একটাই, এইসব গ্রাহক কতদিনে কিংবা কিভাবে এইসব অর্থ ফেরত পাবেন? আমরাও এই প্রশ্ন রেখেছিলাম মাস্টার এজেন্ট কিংবা যারা এজেন্ট নিয়োগ করেছিল তাদের কাছে। তো এটা সত্যি দুঃখজনক, এটা এমন একটা সময় হলো যে ঈদের সময় কি কাস্টমারের মানি এটা সিকিউর, টুডে টুমরো কাস্টমার টাকা পাবে। গত কয়েক বছরে বেশ কয়েকটি রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান হঠাৎ করেই ব্যবসা বন্ধ করে দিলেও গ্রাহকদের অর্থ আর ফেরত পাওয়া যায়নি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 100 বছর গ্যাস পাচ্ছেন রংপুর নীলফামারী উদ্যোক্তারা। সঞ্চালন লাইনের কাজের অগ্রগতি 60%। হয়ে উঠবে ভারত, নেপাল, ভুটানের সঙ্গে বাণিজ্যের হাব, বলছেন ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ ইরনান। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।